সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র, পাঠাবে না পর্যবেক্ষক, সিইসিকে মার্কিন রাষ্ট্রদূত। বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে জামায়াত তার ভাগিদার, মন্তব্য বিএনপি মহাসচিবের। মানবিক সমাজ চায় জামায়াত, নারী কর্মীর উপর হামলা হলে কঠোর জবাব, জানালেন শফিকুর রহমান। বিনিয়োগ বাড়াতে জ্বালানি সংকট সমাধান ও ঋণের সুদ কমানো দরকার বলছেন পরিকল্পনা উপদেষ্টা। বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না, যারা নির্বাচিত হবে তাদের সাথেই কাজ করবে তারা। বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকের পর এসব কথা জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পর্যবেক্ষক পাঠাবে না, তবে ঢাকার মার্কিন দূতাবাস 4টি স্থানে ভোটের পরিবেশ দেখতে যাবে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন ঘিরে গুঞ্জন ওঠে বাংলাদেশের ইসলামপন্থী একটি রাজনৈতিক দলের সাথে যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব বা পক্ষপাতিত্ব নিয়ে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রথমবারের মতো সিসির সাথে সাক্ষাৎ করতে যায় মার্কিন কূটনীতিকদের 3 সদস্যের একটি প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেন ঢাকায় নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে তিনি জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের ভোটের রায় দেখতে চায়। জনগণের নির্বাচিত যে কোনো সরকারের সাথে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না। বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে এদেশের নির্বাচন কেমন হবে। যে কোনো নির্বাচিত সরকারের সাথে কাজ করতে প্রস্তুত মার্কিন যুক্তরাষ্ট্র। পরে ইসি সচিব আক্তার আহমেদ জানান, সংসদ ও গণভোটের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জেনেছেন মার্কিন রাষ্ট্রদূত ও প্রতিনিধি দল। আচরণবিধি লঙ্ঘন ও আইন শৃঙ্খলার বিষয়েও ইসির পদক্ষেপ জানতে চেয়েছে মার্কিন প্রতিনিধি দল। সিকিউরিটি নিয়ে ওনারা জানতে চেয়েছিলেন যে আমাদের ব্যবস্থাপনাটা কি। আমরা বলেছি যে আমরা প্রায় 9.5 লক্ষ আপনার সিকিউরিটি কর্মী বিভিন্ন স্তরে কাজ করবেন। ওনারা ওখান থেকে আপনার কোনো পর্যবেক্ষক দল আসবে না, তবে ইন্ডিপেন্ডেন্ট একটা দল আসবেন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবং আপনার মার্কিন দূতাবাস থেকে ওনারা ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং খুলনায় ওনাদের মতন পর্যবেক্ষণে যাবেন। তিনি বলেন, গণভোট গণনার সময়সীমার বিষয়েও মার্কিন রাষ্ট্রদূত জানতে চেয়েছেন। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। শত যোগ্য ব্যক্তিরা এই নির্বাচন পরিচালনা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সন্ধ্যায় সিলেটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলার বিষয়ে মতবিনিময় সভা শেষে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ প্রযুক্তির সকল ব্যবহার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। নির্বাচনের সাথে যারা জড়িত, এখানে কোনো আওয়ামী লীগের দোষর বলতে কোনো কিছু নেই। এখানে সবাই নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা প্রতিটা ভোটিং সেন্টারে সুরক্ষা অ্যাপ রাখা হচ্ছে, সিসি ক্যামেরা থাকতেছে, ড্রোন থাকবে সব কেন্দ্রে না, তারপর আমার বডি অন ক্যামেরা থাকবে। সপ্তম দিনের মতো দেশ জুড়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। নিরাপত্তা নিশ্চিতে সরব রয়েছে প্রশাসন। এরই মধ্যে শেরপুরে বিএনপি জামায়াতের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত 30 জন আহত হয়েছেন। বুধবার চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় প্রচার চালান চট্টগ্রাম 11 আসনের বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, আস্থা তৈরি না করে কূটকৌশলের আশ্রয় নিলে জনগণ তাদের মেনে নেবে না। প্রপাগান্ডা দিয়ে বিভিন্ন ধরনের জনমনে উদ্বেগ সৃষ্টি করে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা, নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে প্রক্রিয়া, সেই পথে তো জনগণ যাবে না। ঠাকুরগাঁওয়ের রায়পুর দেহন বাজারে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, 2001 সালে বিএনপি দুর্নীতি করে থাকলে তার ভাগ জামায়াতকেও নিতে হবে। মাঝখানে আমরা ভোট দিতে পারি নাই, তাই না? সব ভোট নিয়ে গেছে ওরা, কারা? হাসিনার লোকেরা, তাই না?
দিনাজপুর 2 আসনে বিএনপি প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পথসভা ও গণসংযোগ করেন, আর ভোটারদের সাথে মতবিনিময় করেন জামায়াতের প্রার্থী AKM আফজালুল আনাম। কুমিল্লার দেবিদ্বারে নির্বাচনী পদযাত্রার অংশ হিসেবে সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় দলটির নেতারা হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান। বাগেরহাট 2 আসনে গণসংযোগ ও প্রচারণা চালান বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ জাকির হোসেন। একই সাথে প্রচারণা চালিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ। নোয়াখালী 4 আসনে নির্বাচনী প্রচারণা চালান বিএনপির প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। পাবনার 5টি সংসদীয় আসনের মধ্যে প্রচারণা সবচেয়ে বেশি জমজমাট পাবনা 4 আসনে। প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এ আসনের 7 জন প্রার্থী। পটুয়াখালীতে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করতে মতবিনিময় করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শেরপুরের ঝিনাইগাতির মিনি স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতে ইসলামের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 30 জন আহত হয়েছেন। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত, বার্তা কক্ষ। মাতৃতান্ত্রিক বা পিতৃতান্ত্রিক নয়, জামায়াত একটি মানবিক সমাজ চায় বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান। বুধবার নিজের সংসদীয় আসন ঢাকা 15-র মিরপুরে মহিলা সমাবেশে তিনি মন্তব্য করেন। দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নারীদের ওপর হামলা করা হলে জামায়াত চুপ করে বসে থাকবে না। নিজ সংসদীয় এলাকা ঢাকা 15 আসনে বুধবার দিনভর গণসংযোগ করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকালে রাজধানীর মিরপুরে মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর মহিলা সমাবেশে যোগ দেন তিনি। এ সময় জামায়াত আমির অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় জামায়াতের নারী কর্মী ও সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটছে। যারা মায়ের গায়ে হাত বাড়িয়েছেন, অপমান করেছেন, তোমরা ক্ষমা চাও, তওবা করো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবেন। কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আর যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে, ইনশাল্লাহ আমরা গালে হাত দিয়ে বসে থাকবো না। নারীদের মর্যাদা রক্ষায় দলীয় অবস্থান তুলে ধরে তিনি বলেন, মাতৃতান্ত্রিক বা পিতৃতান্ত্রিক নয়, জামায়াত চায় একটি মানবিক সমাজ, যেখানে ধর্ম, বর্ণ কিংবা জেন্ডার ভিত্তিক কোনো বৈষম্য থাকবে না। পুরুষদের মতো নারীরাও কর্মক্ষেত্রে সমান অবদান রাখবেন, সম্মান এবং নিরাপত্তার সাথে আমরা তার যে কোনো মূল্যে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। কর্মক্ষেত্রে মায়েদের জন্য সেখানে বেবি কর্নার থাকবে, ব্রেস্ট ফিডিং কর্নার থাকবে, ডে কেয়ার থাকবে, এই সব ব্যবস্থাও নিশ্চিত করা হবে। 12 ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার পাশাপাশি ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে গণভোটের হাতে ভোট দেওয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। হা মানে হচ্ছে আজাদি, হা মানে ফ্যাসিবাদ, যন্ত্রণা আর ফিরে না আসা। এর আগে সকালে উত্তর কাফরুল হাই স্কুল এলাকা থেকে গণসংযোগ শুরু করেন জামায়াত আমির। ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও নানা প্রতিশ্রুতি দেন তিনি। এলাকা নিয়ে স্বপ্ন দেখি, যেমন সারা দেশ নিয়ে স্বপ্ন দেখি, তবে যেহেতু এখানে আমি নির্বাচন করবো, এটাকে নিয়ে আলাদাভাবে স্বপ্ন দেখি এবং এখানকার প্রত্যেকটা সমস্যাকে নিজের মনোজগতে তুলে আনার আমি চেষ্টা করতেছি। আমরা ইনশাআল্লাহ এই এলাকাকে একটা আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। নির্বাচিত হলে মিরপুর সহ সারা ঢাকায় উন্নত বর্জ্য সংগ্রহ ব্যবস্থাপনা দাঁড় করানোর প্রতিশ্রুতি দেন জামায়াতের আমির। জহিরুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করার পর যে বিক্ষোভ তৈরি হয়, তাতেই মহাশক্তিশালী এক সরকারের পতন ঘটে। বুধবার সকালে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জের ওয়েবসাইট ও লোগো উন্মোচন করেন। এই প্রদর্শনী চলবে 31 জানুয়ারি পর্যন্ত। এই সময় প্রধান উপদেষ্টা বলেন, তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। কেবল দেশে নয়, পুরো বিশ্বেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে তরুণদের প্রতি আহ্বান জানান তিনি। গত অভ্যুত্থানের একটা কথা স্মরণ করছি, সবাই পরিচিত। ইন্টারনেট যখন বন্ধ করে দেওয়া হলো, সমস্ত তরুণ সারা দেশে বিক্ষুব্ধ হয়ে গেছিল। সে বিক্ষোভের পরিমাণ এত ছিল,
তারা ফুটন্ত তেলের মতো টকবক করছিল। এমন টকবক করলো এই উত্তেজনায় শেষ পর্যন্ত এটা মহাশক্তিশালী একটা সরকারকে পালাতে হলো। এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সমস্যা জ্বালানি সংকট। দেশে বিনিয়োগ বাড়াতে জ্বালানি সংকট সামাল দেওয়ার পাশাপাশি ঋণের সুদহার কমানো প্রয়োজন বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বুধবার এফএল সেমিনারে তিনি আরও বলেন, দেশের সামষ্টিক অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়ালেও এখনও ভঙ্গুর অবস্থায় রয়েছে। দেশে বর্তমানে মূল্যস্ফীতি 8.5-এর কাছাকাছি অবস্থান করছে। এই মূল্যস্ফীতির হার কাঙ্ক্ষিত মাত্রায় নামিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক দেশের দীর্ঘ সময় নীতি সুদহার 10% ধরে রেখেছে। এতে মূল্যস্ফীতিতে ততটা সুফল না মিললেও কমেছে বেসরকারি খাতে ঋণের প্রবাহ। উচ্চ সুদ হারের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ব্যবসা বাণিজ্য। বুধবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত অর্থনৈতিক স্থিতিশীলতা এবং পরবর্তী সরকারের চ্যালেঞ্জ সংক্রান্ত এক সেমিনারে পরিকল্পনা উপদেষ্টা বলেন, সুদের হার সমন্বয়ের সময় এসেছে। ব্যাংকগুলোতে যতই বলা হোক না কেন, তারা ওই ক্ষুদ্র মাঝারিদেরকে ওই কম সুদে ঋণ দেবেন না। এটাই হলো বাস্তব অভিজ্ঞতা। কাজেই এখানে আমাদের মূল্যস্ফীতি একদিকে আর সুদের হার একদিকে, এখানে একটু সমন্বয়ের সময় এসেছে। তিনি বলেন, জ্বালানি খাতে নিজেদের সক্ষমতা কাজে লাগাতে না পারায় সংকট সমাধান কঠিন হয়ে পড়েছে। জ্বালানির অভাবে বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। এখনো এই জ্বালানির অভাবে আমাদের বিদ্যুৎ উৎপাদনের যে সক্ষমতা, সেটা প্রায় 30-40% অব্যবহৃত থাকছে। পরিকল্পনা উপদেষ্টা বলেন, উন্নয়ন বাজেটের জন্য বৈদেশিক ঋণ নিতে গিয়ে ঋণের ফাঁদে পড়ছে দেশ। এ অবস্থায় রাজস্ব আয় বাড়ানো এবং অর্থনৈতিক উন্নয়নে দক্ষ মানব সম্পদ তৈরির ওপর জোর দেওয়া প্রয়োজন। এই চ্যালেঞ্জ একদিনের সমাধান হবে না। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। চট্টগ্রামের রাউজানে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে 3 বছর বয়সী শিশু মেজবা মারা গেছে। নিখোঁজের প্রায় 4.5 ঘন্টা পর শিশু মেজবাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার বিকাল 4টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিকেলে খেলা করার সময় অসাবধানতাবশত খোলা নলকূপের গর্তে পড়ে যায় শিশু মেজবা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার অভিযান শুরু করে। এর আগে গেল বছরের 10 ডিসেম্বর রাজশাহীর তানোর এলাকায় নলকূপের গর্তে পড়ে মারা যায় সাজিদ নামে এক শিশু। 2025 সালে প্রায় 17 লাখ প্রসূতির অপ্রয়োজনীয় অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করানো হয়েছে। এর ফলে অনেকেরই প্রসব পরবর্তী জটিলতা দেখা দেয়। অথচ নিয়মিত রোগীর স্বাস্থ্য পরীক্ষা, কাউন্সেলিং, চিকিৎসকের সদিচ্ছা এবং প্রশিক্ষিত ধাত্রীর মাধ্যমে স্বাভাবিক প্রসব করানো সম্ভব। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল আয়োজিত অপ্রয়োজনীয় সিজার নয় শীর্ষক আলোচনা সভায় এসব কথা জানান চিকিৎসকরা। তারা বলেন, ধাত্রীদের প্রশিক্ষণ, কাউন্সেলিং, 24 ঘন্টা বিশেষজ্ঞের সেবা ও প্রসূতির রুম উন্নত করা সহ গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া হলে অস্ত্রোপচার কমানো সম্ভব। আওয়ামী লীগের শাসনামলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বুধবার মামলাটির দ্বিতীয় সাক্ষী গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে র্যাবের গোপন বন্দিশালায় গুম নির্যাতনের মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে 1 ফেব্রুয়ারি নির্ধারণ করে ট্রাইব্যুনাল। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়িতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় অভিযোগ গঠনের উপর রাষ্ট্রপক্ষের শুনানি হয়েছে। আসামি পক্ষের শুনানি হবে 2 ফেব্রুয়ারি। এছাড়াও ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের আরও একটি মামলার বিচারিক কার্যক্রম হয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে ভারতের পার্লামেন্টে। স্থানীয় সময় বুধবার বিকেলে উচ্চকক্ষ রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভায় এই শোক প্রস্তাব আনা হয়। ভারতীয় পার্লামেন্টের স্পিকার ওম বিড়লা শোক বার্তা পাঠ করেন। এরপর খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ পার্লামেন্টের সব সদস্যরা দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। এছাড়া বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ সাবেক এমপি এল গণেশন ও সুরেশ কলমাদি সহ বিশিষ্ট ব্যক্তিদের স্মরণেও শোক প্রস্তাব গৃহীত হয়। দিনের অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের পরপরই তাদের জন্য শোক প্রস্তাব তোলেন লোকসভা স্পিকার ওম বিড়লা। ভারতীয় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত হয়েছেন। বুধবার সকালে এই ঘটনা ঘটে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপির প্রধান অজিত পাওয়ার ছাড়াও দুর্ঘটনায় আরও 4 জন প্রাণ হারান। তাদের মধ্যে পাইলট ও অজিত পাওয়ারের নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন। ভারতীয় বার্তা সংস্থা ANI জানায়, সকাল 9:15টার দিকে মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণের সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। উড়োজাহাজটি সকালে মুম্বাই থেকে মহারাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেয়। বারামতিতে জেলা পরিষদ নির্বাচনের জনসভায় অংশগ্রহণের জন্য যাচ্ছিলেন অজিত পাওয়ার। 3 দিনের সফরে চীনে গেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 2018 সালের পর এটি কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর। স্থানীয় সময় বুধবার চীনের বেইজিংয়ে পৌঁছান স্টারমার। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে রয়েছেন প্রায় 60 জন প্রভাবশালী ব্রিটিশ ব্যবসায়ী ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে স্টারমারের বৈঠক করার কথা রয়েছে। বুধবার বেইজিং পৌঁছানোর পর তিনি বলেন, এই সফরের মূল লক্ষ্য হল স্থবির হয়ে থাকা দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার মাধ্যমে ব্রিটিশ নাগরিকদের পকেটে আরও অর্থ নেওয়া এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করা। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে সম্মত না হলে ইরানে আগের বারের চেয়ে বড় হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইরানের দিকে শক্তিশালী মার্কিন নৌবহর দ্রুত গতিতে এগোচ্ছে বলেও জানিয়েছেন তিনি। স্থানীয় সময় বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই হুমকি দেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। ট্রাম্প জানান, ইরান যদি হামলা আটকাতে চায় তাহলে তাদের সঙ্গে চুক্তি করতে হবে এবং ইরান কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। ইরানে সম্ভাব্য হামলাকে ঘিরে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে কয়েকদিন ব্যাপী আকাশভিত্তিক সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই মহড়ার নেতৃত্বে রয়েছে পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। গত কয়েকদিন ধরে স্মরণকালের ভয়াবহ তুষার ঝড় ও তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র এতে কমপক্ষে 42 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে, সেখানে তীব্র শীতে 8 জনের মৃত্যু হয়েছে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং 10 লাখেরও বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। আরকানসাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় 1300 মাইল এলাকায় 1 ফুটেরও বেশি তুষারপাত হয়েছে। কোথাও কোথাও বরফের স্তর পৌঁছেছে 20 ইঞ্চি পর্যন্ত। প্রবল শীতের কারণে অনেক এলাকায় তাপমাত্রা নেমে গেছে -31 ডিগ্রি সেলসিয়াসে। এবারে জানিয়ে দেব খেলার খবর। আইসিসি নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্বের সুপার 6-এ থাইল্যান্ডকে 39 রানে হারিয়েছে বাংলাদেশ। এবারের বাছাই পর্বে এটি বাংলাদেশের টানা 5ম জয়। টসে হেরে আগে ব্যাট করে 8 উইকেটে 165 রান সংগ্রহ করে বাংলাদেশ। ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস 45 বলে 56 ও শাবানা মুস্তারি 42 বলে 59 রান করেন। লক্ষ্য তারায় 20 ওভারে 8 উইকেটে 126 রানে থামে থাইল্যান্ডের ইনিংস। এই জয় 2026 টি-20 বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা। সুপার 6-এর টেবিলে বাংলাদেশের অবস্থান এখন সবার উপরে। 3 ম্যাচে 3 জয়ে 6 পয়েন্ট নিগারদের। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র, পাঠাবে না পর্যবেক্ষক CEC-কে মার্কিন রাষ্ট্রদূত। বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে জামায়াতও তার ভাগিদার, মন্তব্য বিএনপি মহাসচিবের। মানবিক সমাজ চায় জামায়াত, নারী কর্মীর ওপর হামলা হলে কঠোর জবাব জানালেন শফিকুর রহমান। বিনিয়োগ বাড়াতে জ্বালানি সংকট সমাধান ও ঋণের সুদ কমানো দরকার বলছেন পরিকল্পনা উপদেষ্টা। এই ছিল এখনকার মতো, আর এর সাথে বিদায় নিচ্ছি আমি বেলা ডলারেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।